হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। দিস ইজ আরাবুল রহমান। 5ই আগস্ট 2026 আজকের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে সকল স্টুডেন্টসকে আরও একবার স্বাগতম জানাই। স্টুডেন্টস, আজ আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব সেগুলোতে অবশ্যই আসবো। তার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব দেখতে হলে দ্য ওয়ে অফ সলিউশন বেস্ট ঠিকানা। বাংলা ভাষায় কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি তোমাদের জন্য প্রতিদিন হাজির হচ্ছি এই চ্যানেলে। তো অবশ্যই আমাদেরকে ফলো করো ডেলি। চলো আমরা আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। কারেন্ট অ্যাফেয়ার্সের TWS একাডেমি অ্যাপ সকলে ডাউনলোড করে নেবে। 2026 সালের আগস্ট মাসে কেন্দ্রীয় সরকারের দ্বারা অতিরিক্ত কর হস্তান্তরের টাকার সর্বোচ্চ বরাদ্দ কোন রাজ্য পেয়েছে? কেন্দ্রীয় সরকার যে ট্যাক্স কালেক্ট করে থাকে সেই ট্যাক্স থেকে কিছু কিছু ট্যাক্স কিন্তু বিভিন্ন রাজ্যকে বরাদ্দ করা হয়ে থাকে বা ট্যাক্সের বন্টন করা হয়। আমাদের ভারতবর্ষে এই যে কেন্দ্রীয় সরকার ট্যাক্স বন্টন করে, সম্প্রতি আগস্ট মাসে কেন্দ্রীয় সরকার দ্বারা অতিরিক্ত কর হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি বরাদ্দ পেয়েছে, সবথেকে বেশি টাকা যে রাজ্যকে দেয়া হয়েছে সেটি হলো উত্তরপ্রদেশ রাজ্য। ইউনিয়ন গভর্নমেন্ট রিলিজেস ট্যাক্স ডেভুলেশন অফ 1,09,019 crore, অর্থাৎ 1,09,019 কোটি টাকার সম্প্রতিকালে যে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত কর সেটা রিলিজ করেছে, হস্তান্তর করেছে টু স্টেট গভর্নমেন্ট, আমাদের কেন্দ্রীয় সরকার। অনেক টাকা। সো ডিয়ার স্টুডেন্টস, এই যে কর হস্তান্তর করা হয়েছে সেটি 28টি রাজ্যকে দেওয়া হয়েছে, যার মধ্যে বিভিন্ন রাজ্য কিন্তু বরাদ্দ পেয়েছে। আমরা এখানে দুটি রাজ্যের দিকে একটু নজর দেবো। একটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য, সবথেকে বেশি বরাদ্দ পেয়েছে, 19,208 কোটি টাকা উত্তরপ্রদেশের জন্য বরাদ্দ করা হয়েছে। আর পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে ডিয়ার স্টুডেন্টস 7,866 কোটি টাকা। এটা আমাদের পশ্চিমবঙ্গকে বরাদ্দ করা হয়েছে। সো এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুযায়ী উত্তর কিন্তু উত্তরপ্রদেশ হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলা হয় 7,866 crore রুপি আমাদের ওয়েস্ট বেঙ্গলকে বরাদ্দ করা হয়েছে এই ট্যাক্সের। এরপরের প্রশ্ন 2, 2026 সালে বিক্রম সারাভাই পদকে কাকে ভূষিত করা হয়েছে? বিক্রম সারাভাই কে ছিল? আমাদের ভারতবর্ষের মহাকাশ বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে বিক্রম সারাভাইকে। ইনি ইসরোর প্রতিষ্ঠাতা ছিলেন, তাই তো? তো সেই বিক্রম সারাভাই, তার নামে একটি বিক্রম সারাভাই পদক প্রদান করা হয় এবং বিক্রম সারাভাই পদক 2026-এর জন্য পেয়েছেন অন্নপূর্ণী সুব্রমণিয়াম। দেখো, বিক্রম সারাভাই মেডেল অ্যাওয়ার্ডেড টু অ্যাস্ট্রোফিজিসিস্ট অন্নপূর্ণী সুব্রমণিয়াম। তো অন্নপূর্ণী সুব্রমণিয়াম একজন কি? অ্যাস্ট্রোফিজিসিস্ট। বুঝতে পারছো, মানে জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির পদার্থ বিজ্ঞানী বলা যেতে পারে তিনি। তো তাকে বিক্রম সারাভাই মেডেল দেয়া হয়েছে রিসেন্টলি। কোশ্চেন 3, সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা WBPSCর চেয়ারম্যান হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তো WBPSCর চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেছে এবং WBPSCর নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন সম্প্রতি কে? 3রা আগস্ট আমাদের WBPSCর নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন অনিল বর্মা। অনিল বর্মা নেমড WBPSC চেয়ারপারসন, ইনি একজন IAS অফিসার। এরপরের প্রশ্ন, সম্প্রতি ভারতের 101তম রামসার সাইট হিসাবে স্বীকৃতি পাওয়া গ্লো হ্রদ কোন রাজ্যে অবস্থিত? গ্লো লেক বা গ্লো হ্রদ। আমাদের ভারতবর্ষ এর আগে 100তম রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছিল জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য, যেটা উত্তরপ্রদেশে আছে। তার আগে 99তম রামসার সাইট হিসাবে স্বীকৃতি পায় শেখা ঝিল পক্ষী অভয়ারণ্য, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। এবং সম্প্রতি 101তম রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেল গ্লো হ্রদ, অ্যান্ড গ্লো হ্রদটা অবস্থিত আছে অরুণাচল প্রদেশে। গ্লো হ্রদ ইন অরুণাচল প্রদেশ ডেজিগনেটেড ইন্ডিয়াস 101st রামসার সাইট, 101তম রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেল এটি। নামটা আরো একবার বলে রাখি, গ্লো হ্রদ। ISL আমাদের ভারতবর্ষের ক্লাব ফুটবলের যদি আমরা কথা বলি, সেখানে সবচেয়ে সর্বোচ্চ লেভেলের টুর্নামেন্ট হচ্ছে ISL। ওকে, তো সম্প্রতি কোন ভারতীয় ফুটবল ক্লাব ইন্ডিয়ান সুপার লিগ বা ISL থেকে সরে দাঁড়ানোর বা আর না খেলার কথা ঘোষণা করেছে? সম্প্রতি আগস্ট মাসে 2026 সালের ভারতীয় ফুটবল খেলার একটা ক্লাব, ভারতীয় ফুটবলের একটা দল, ঝাড়খণ্ড বেস একটা দল যেটার নাম জামশেদপুর FC। তো জামশেদপুর FC তারা ঘোষণা করেছে যে
জামশেদপুর এফসি অ্যানাউন্সড দ্যাট দে উইল নো লঙ্গার প্লে ইন দ্য ইন্ডিয়ান সুপার লিগ। তারা কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে আর পার্টিসিপেট করবে না বলে ঘোষণা করেছে। নেক্সট কোশ্চেন 6, হুরুন ইন্ডিয়ান উইমেন লিডার্স 2026 বা 2026 সালের হুরুন ইন্ডিয়ান উমেন্স লিডার বা মহিলাদের তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে কে? এখানে যারা মোস্ট পাওয়ারফুল ওমেন্স হয়ে থাকে বা ওমেন্স লিডার্স হয়ে থাকে তাদের তালিকা বার করে থাকে হুরুন। অ্যান্ড এই হুরুনের 2026 সালের ওমেন্স লিডার্স তালিকায় প্রথম স্থান অধিকার করেছে, মানে একদমই আমাদের ভারতীয়দের মধ্যে যিনি শীর্ষ স্থানে এসেছেন তিনি হলেন মীনা বিন্দ্রা। হুরুন ইন্ডিয়া ওমেন্স লিডার্স 2026 এর যে রিপোর্ট সেটা রিলিজ হয়েছে এবং মীনা বিন্দ্রা টপ করেছে সেখানে। দেখো এই তালিকায় 10 জন আমাদের ভারতীয় নাম আমরা একটু দেখিয়ে দিই। মীনা বিন্দ্রা, যিনি BIBA অর্গানাইজেশন নয়, একটা কোম্পানি যেটা বিশেষ করে ফ্যাশন কোম্পানি একটা, তার প্রতিষ্ঠাতা তিনি। 83 বছর বয়সী এই মহিলা, বিবার সাথে তিনি যুক্ত, বিবার ফাউন্ডার, অ্যান্ড তিনি ওমেন্স লিডার তালিকায় একদমই প্রথমে এসেছেন। এছাড়া সেকেন্ড তুষারা শঙ্কর লুপিন, দেন হচ্ছে রাজনী বেক্টর, যিনি ফুড স্পেশালিস্ট একজন, অ্যান্ড তোমার হচ্ছে বৈশালী নিগম সিনহা, দেন হচ্ছে সুনিতা রেড্ডি অ্যান্ড পৃথা রেড্ডি অ্যাপেল হসপিটালসের ফাউন্ডারদের মধ্যে তারা পড়ে। অবনী লেখারা হচ্ছে ভারতের একজন প্যারা অলিম্পিয়ান, যিনি দুবার প্যারা অলিম্পিকে কিন্তু গোল্ড মেডেল জিতেছেন। এছাড়া সুধা মূর্তি অথর বা লেখিকা, দেন হচ্ছে আনন্যা বিড়লা, তাই তো, আনন্যা বিড়লা। আচ্ছা, এরপরে ফায়ে ডিসুজা, কানিকা গুপ্তা, সোহরি। তো এই যে নামগুলো দেখতে পাচ্ছ এরা কিন্তু টপ 10 লিস্টে আছে, একদমই উপরে আমরা পাবো মীনা বিন্দ্রার। একমাত্র এখানে টপ 10 ভিতরে ক্রীড়াবিদ হিসাবে অবনী লেখারা আছে। তবে আরও একজন ক্রীড়াবিদের নাম জেনে রাখো, শীতলা দেবী, 19 বছর বয়সী, ইনিও কিন্তু হুরুন ওমেন্স লিডার লিস্টে তালিকায় স্থান পেয়েছে। টপ 10 ভিতরে নেই, তবে স্থান পেয়েছে। দ্য ইয়াংগেস্ট নেম অন দ্য এন্টায়ার লিস্ট, পুরো লিস্টের ভিতরে সব থেকে অল্প বয়সী কনিষ্ঠতম মহিলা হিসাবে যিনি স্থান পেয়েছেন তিনি হলেন শীতলা দেবী। ইনি একজন প্যারা আর্চার, আমাদের ভারতবর্ষের প্যারা অলিম্পিকে তিনি খেলেছেন এবং প্যারা অলিম্পিকে মেডেল জিতেছেন, প্যারা অলিম্পিক অ্যান্ড প্যারা অলিম্পিক মেডেলিস্ট তিনি। অ্যান্ড শীতলা দেবী অবভিয়াসলি 19 বছর বয়সী, তিনি সব থেকে ইয়াংগেস্ট এভার হিসেবে স্থান পেলেন। চলো পরের প্রশ্ন, সম্প্রতি খবরের শিরোনামে থাকা নাউরু বা নাউয়েরো দেশটি কোন মহাদেশে অবস্থিত? পৃথিবীর অন্যতম একটি ছোট্ট ক্ষুদ্র দেশ হচ্ছে নাউরু, যার অফিসিয়াল সম্প্রতি নাম হয়েছে নাউয়েরো। এই দেশটি অবস্থিত আছে ওশেনিয়াতে। এটা কেন খবরের শিরোনামে এসেছে রিসেন্টলি? নাউরু অফিসিয়ালি চেঞ্জেস নেম টু রিপাবলিক অফ নাউয়েরো। তো নাউয়েরো বলে নাম চেঞ্জ করেছে তারা, বা প্রজাতান্ত্রিক নাউয়েরো বলে নতুন নাম পেয়েছে নাউরু বলে দেশটা। আচ্ছা, এই দেশটা সম্পর্কে কয়েকটা তথ্য বলি। এটা ওশেনিয়া মহাদেশে আছে, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। অ্যান্ড প্রশান্ত মহাসাগর অঞ্চলে না, প্রশান্ত মহাসাগরে অনেকগুলো এরকম ছোট ছোট দ্বীপ রাষ্ট্র আছে, যেমন তুবালু, ভানুয়াটু, দেন হচ্ছে তোমার নাউরু, ফিজি, তারপরে আর কি দেশ আছে, ছোট এরকম অনেকগুলো আমরা দেশ দেখতে পাবো ওখানে, মাইক্রোনেশিয়া এক্সেট্রা দেশ আছে। আচ্ছা, পৃথিবীর মধ্যে সবথেকে ছোট দেশ যদি আমরা বলি, ভ্যাটিকান সিটি পৃথিবীর সবথেকে স্মলেস্ট কান্ট্রি। অ্যান্ড ভ্যাটিকান সিটির টোটাল যদি আমরা এরিয়া দেখি, এটা হচ্ছে 44 স্কোয়ার কিলোমিটার, 0.44 স্কোয়ার কিলোমিটার এর কাছাকাছি হচ্ছে আয়তন। এছাড়া মোনাকো, যেটা সেকেন্ড তোমার হচ্ছে স্মলেস্ট কান্ট্রি পুরো পৃথিবীর মধ্যে, তারপরে থার্ড স্মলেস্ট কান্ট্রি হচ্ছে নাউরু। অ্যান্ড নাউরু হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে ছোট দ্বীপ রাষ্ট্রের নাম, সবথেকে ছোট দ্বীপ রাষ্ট্র। ভ্যাটিকান সিটি বা মোনাকো কিন্তু দ্বীপ রাষ্ট্র নয়, কিন্তু সবথেকে ছোট দ্বীপ রাষ্ট্র হচ্ছে নাউরু, যার অফিসিয়াল নাম হয়েছে নিউয়েরো রিসেন্টলি। এছাড়া টুভালু এই অঞ্চলে অবস্থিত ওশেনিয়ার আর একটা দেশ, এবং সান মারিনো বলে আমরা একটা দেশ দেখতে পাবো যেটা ইটালির কাছে অবস্থিত। অ্যান্ড এক্সেট্রা দেশ, এগুলো হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট দেশ, এগুলো হচ্ছে টপ 5 স্মলেস্ট কান্ট্রি। আচ্ছা, নাউরু হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যার কোনো অফিসিয়াল রাজধানী নেই। তো এটা একটা খুব উল্লেখযোগ্য ফ্যাক্টের মধ্যে পড়ছে, যে পৃথিবীর একমাত্র ওয়ান অ্যান্ড অনলি কান্ট্রি যার কোনো ক্যাপিটাল সিটি নেই, সেটা হচ্ছে নাউয়েরো। খুব ছোট দেশ। তো সম্প্রতি পারমাণবিক বিষয়ক প্রশিক্ষণ বা পারমাণবিক যে অস্ত্র আছে সেই বিষয়ক প্রশিক্ষণের জন্য অনুজ্ঞান
নিউক্লিয়ার ট্রেনিং প্রোগ্রাম চালু করেছে আইআইটি হায়দ্রাবাদ, আইআইটি বোম্বে, আইআইটি খড়গপুর নাকি আইআইটি মাদ্রাজ? কারা চালু করেছে সম্প্রতি? অনুজ্ঞান বলে নিউক্লিয়ার ট্রেনিং প্রোগ্রাম। সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে আইআইটি হায়দ্রাবাদ এটা চালু করেছে। আইআইটি হায়দ্রাবাদ লঞ্চেস অনুজ্ঞান নিউক্লিয়ার ট্রেনিং প্রোগ্রাম। কোশ্চেন 9, সম্প্রতি কোন রাজ্য সরকার স্কুল প্রাঙ্গণে 50 মিটারের মধ্যে জাঙ্ক ফুড বিক্রি নিষিদ্ধ করেছে? স্কুল থেকে 50 মিটারের মধ্যে জাঙ্ক ফুড মানে অস্বাস্থ্যকর যে বিভিন্ন খাদ্য হয়ে থাকে সেগুলোর বিক্রি নিষিদ্ধকরণ করা হয়েছে ডিয়ার স্টুডেন্টস মহারাষ্ট্রে রিসেন্টলি। তো মহারাষ্ট্র গভর্নমেন্ট ব্যান সেল জাঙ্ক ফুডস উইথিন 50 মিটার্স অফ স্কুল প্রেমিসেস। নেক্সট কোশ্চেন 10, আগস্ট 2026 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর নতুন নির্বাহী পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রিসেন্টলি নিযুক্ত করা হয়েছে। আবার পড়ছি কোশ্চেন্সটা। আগস্ট 2026 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক, আমাদের ভারতবর্ষের মেইন ব্যাংক আর কি, সেই রিজার্ভ ব্যাংকের নতুন কারবাহী নির্বাহী পরিচালক বা এক্সিকিউটিভ একজন কিন্তু চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হচ্ছে মনীষা চক্রবর্তী হিসাবে, এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে। আরবিআই অ্যাপয়েন্টস মনীষা চক্রবর্তী অ্যাজ এক্সিকিউটিভ ডিরেক্টর। ওকে, এই ছিল আজকের আমাদের 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। খুব বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল আজকে এই কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে আমার একটু খুঁজতে অনেক দেরি হয়ে গেছে, অনেক মানে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স খুঁজতে একটু কষ্ট হয়ে গেছে, বাট তার জন্য সকলে একটা করে লাইক করো দ্রুত ফটাফট। তোমাদের জন্য রেগুলার তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স খুঁজে খুঁজে আনছি, পরীক্ষা ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার্স, বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স। তো লাইক তো একটা বানতা হয় না। চলো, বর্তমানে কি কি ব্যাচ চলছে TWS একাডেমিতে চেক আউট করো। আচ্ছা, TWS একাডেমিতে জিকে এক্সপ্রেস বই কিন্তু তোমরা পাচ্ছ, অ্যাভেলেবেল আছে। তো যারা বুক করতে চাও বুক করতে পারো TWS একাডেমি অ্যাপের মাধ্যমে। চলো, আমরা আজকের জিকে প্রশ্ন দেখি, কি কি জিকে প্রশ্ন আছে সেটা একটু নজর দেওয়া যাক। লাইক সকলে করো পরবর্তীতে। সাদা শহর নামে পরিচিত কোন শহর? প্রথম প্রশ্ন, হোয়াইট সিটি। সাদা শহর বলা হচ্ছে উদয়পুরকে। আচ্ছা, জয়পুরকে আমরা বলি গোলাপি শহর, তাই তো? আচ্ছা, আরেকটা রাজস্থানে খুব উল্লেখযোগ্য শহর আছে যেটির নাম নীল শহর বা ব্লু সিটি। আচ্ছা, নীল শহর কাকে বলে বলো তো দেখি? নীল শহর বলা হয় যোধপুরকে। আচ্ছা, আরেকটা শহর আছে যেটাকে গোল্ডেন সিটি বা সোনালী শহর বলা হয়। ভারতের সোনালী শহর হিসাবে পরিচিত কোন শহর? এটিও রাজস্থানে আছে, জয়সলমীর। জয়সলমীরকে সোনালী শহর বলা হয়। ওকে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান বা বিন্দুর নাম কি? মূল ভূখণ্ড বা মেইন ল্যান্ডের দক্ষিণতম বিন্দু বা স্থানের নাম কন্যাকুমারী। আর পুরো সমগ্র ভারতের দক্ষিণতম বিন্দু উইথিন দ্য আইল্যান্ড, আমাদের ভারতবর্ষের যে দ্বীপ বা দ্বীপপুঞ্জগুলো আছে সব মিলে যদি বলা হয় তখন কিন্তু উত্তর আলাদা হবে, ইন্দিরা পয়েন্ট হবে। এটা সমগ্র ভারতের ভারতের দক্ষিণতম বিন্দু। এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত, সমগ্র ভারতের দক্ষিণতম বিন্দু। চলো, কোশ্চেন 3, যক্ষগান কোন রাজ্যের লোকনৃত্য?
যক্ষগান বা যক্ষগান কোন রাজ্যের লোকনৃত্য? এটি কর্ণাটকের একটি লোকনৃত্যের মধ্যে পড়ে। কর্ণাটকের আরেকটা লোকনৃত্য সম্পর্কে জেনে রাখো, সেটা হচ্ছে সুগ্গি ড্যান্স। সুগ্গি নৃত্য, সুগ্গি নৃত্য থেকে কিন্তু পরীক্ষায় আসে প্রশ্ন, অনেকবার এসেছে। সুগ্গি কোথাকার নৃত্য? সুগ্গি নৃত্য হচ্ছে কর্ণাটকের। কোশ্চেন 4, ড্যাশ একটি সংযোজন কলা যা দুটি অস্থিকে একে অপরের সাথে সংযুক্ত করে। আমাদের শরীরের তুমি যদি দেখো কনুই বা হাঁটুর দিকে এই জায়গাগুলোতে দুটো আলাদা আলাদা অস্থিকে সংযুক্ত করে কিসে? এক ধরনের সংযোজন কলা, যেটাকে আমরা লিগামেন্ট বলছি, তাই তো? অপশান এ রাইট অ্যান্সার। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর কোথায় আছে? সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, নেপালে আছে। খুবই ইজি কোশ্চেন সেটা। আচ্ছা, সার্কের প্রতিষ্ঠা সাল? 1985, 1985 সালে এটা প্রতিষ্ঠা হয়। সার্ক যে স্থানে প্রতিষ্ঠা হয়েছিল এবং সার্কের প্রথম অধিবেশন যেখানে বসেছিল সেটি হচ্ছে বাংলাদেশের ঢাকা। এবং সার্কের সদস্য দেশ কতগুলি বলো সকলে? 8টি দেশ আছে, ইনক্লুডিং ইন্ডিয়া। 8টি দেশ সদস্য, ভারত, বাংলাদেশ, তারপরে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এই দেশগুলো হচ্ছে সার্কের 8টি সদস্য দেশ। গান্ধী আরোইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? মহাত্মা গান্ধী এবং লর্ড আরোইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়, গান্ধী আরোইন চুক্তি। এটা স্বাক্ষরিত হয়েছিল 1931-এ। ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর প্রথম গভর্নর কে ছিল? আরবিআই স্থাপিত হয়েছিল 1935-এ এবং আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন? স্যার ওসবোন স্মিথ ছিলেন আরবিআই এর প্রথম গভর্নর। আর সিডি দেশমুখ হচ্ছে আরবিআই এর বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর। আরবিআই এর। চলো, কোশ্চেন 8, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স কত হতে হয়? রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স লাগে 30 বছর এবং এই রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত? 6 বছর করে তারা পদে থাকতে পারে। তো 6 বছর কার্যকাল আর 30 বছর হচ্ছে ন্যূনতম বয়স। মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? আচ্ছা, একটা জিনিস জেনে রাখবে, স্নায়ু হচ্ছে আমাদের মানবদেহের সবথেকে দীর্ঘতম কোষ। মানবদেহের সবথেকে লংগেস্ট বা দীর্ঘতম সেল বা কোষের নাম হচ্ছে স্নায়ু কোষ। এবারে স্নায়ু কোষ তো অনেক আছে, তো এর ভিতরে কোন স্নায়ু কোষটা সব থেকে আবার দীর্ঘতম? অপটিক স্নায়ু, সায়াটিক স্নায়ু, ভ্যাগাস স্নায়ু আর অলফ্যাক্টরি। সব থেকে দীর্ঘতম স্নায়ু কোষের কথা বললে সেটি হচ্ছে সায়াটিক স্নায়ু, যেটা আমাদের কোমর থেকে শুরু করে পা পর্যন্ত কিন্তু একটা লম্বা স্নায়ু কোষ। তো এটাকে সায়াটিক স্নায়ু বলা হচ্ছে, দীর্ঘতম স্নায়ু কোষ আমাদের মানব দেহের মধ্যে। মহাবীরের প্রতীক বা চিহ্ন কি ছিল? মহাবীরকে, ইনি হচ্ছেন 24তম তীর্থঙ্কর জৈন ধর্মের। 24তম তীর্থঙ্কর মহাবীর, মহাবীরের চিহ্ন কি ছিল?
মহাবীরের প্রতীক ছিল সিংহ, অপশন সি রাইট অ্যান্সার। চলো বাড়ির কাজ একটা দিয়ে রাখি, সেটি হচ্ছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি আছে? কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাবে। আচ্ছা, TWS একাডেমি অ্যাপ, যারা এখনও আবার বলছি ডাউনলোড করোনি, দ্রুত ডাউনলোড করে ফেলো। TWS একাডেমি অ্যাপে গেলে তোমরা কিন্তু জিকে এক্সপ্রেস বইটা বাই করতে পারবে। অ্যান্ড স্টুডেন্টস, তোমাদের জন্য আমি কিন্তু TWS স্মার্ট চ্যানেলে টপিক ভিত্তিক ক্লাস নিয়ে আসছি, ঠিক আছে? এটা আজ থেকে শুরু হবে টপিক ভিত্তিক ক্লাস। আজকে আমরা পশ্চিমবঙ্গের ভূগোল দিয়ে শুরু করব। অ্যান্ড অবশ্যই টপিক ভিত্তিক ক্লাস তোমরা যদি দেখতে চাও তাহলে চলে আসো TWS স্মার্ট চ্যানেলে, আমি শিডিউল করছি। অ্যান্ড সেখানে অবশ্যই ক্লাস হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা টপিক নিয়ে আলোচনা করব। আগের দিনের আমরা যে ক্লাসটা করেছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছিল, যেমন প্রলয় মণ্ডল স্যার, অনেকেই কমেন্ট করেছিল। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে যারা উত্তর করছে রেগুলার, আমি যে বাড়ির কাজ দিচ্ছি, দেখি কারা কারা উত্তর করেছিল লাস্ট ডে। সাহিল রানা SK, আচ্ছা, তারপরে হচ্ছে মলি উত্তর করেছিল স্যার লাভা প্লাটু বলে উত্তর করেছিল, দাক্ষিণাত্য মালভূমি, লাভা মালভূমি। আচ্ছা, তারপরে হচ্ছে সরস্বতী রয়, আর কেউ উত্তর করেছিল? সত্য সনাতন উত্তর করেছিল, সত্য সনাতন। অর্পিতা রয় বাসুনিয়া, অ্যান্ড দেন হচ্ছে অভিজিৎ, তারপরে যুবরাজ সরকার, দীপ মালিক, বিবেক। স্যার ক্লাসের পিডিএফ দেবেন, মান্থলি পিডিএফ দিচ্ছি তো, মান্থলি। বিবেক কমেন্ট করেছে স্যার ক্লাসের পিডিএফ দেবেন, মান্থলি দেবো পিডিএফ। হ্যাঁ, বলরাম কিস্কু উত্তর করেছে, বলরাম কিস্কু ডেলি ক্লাস করে, খুব ভালো। চলো, আরও অনেকেই উত্তর করেছে, সবার নাম পড়তে পারছি না। বিদিশা রয় উত্তর করেছে, শ্রীবন্ত শিবনাথ ঘোষ উত্তর করেছে, দেন আর কে উত্তর করেছে? ঠিক আছে, গুড গুড গুড, খুব ভালো। চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং আজকের পর্বটি। পরের দিনের ক্লাসে তাহলে আবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হব। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সকলে ভালো করে প্রিপারেশন নাও পরীক্ষার। টাটা।